আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। আজ 25শে মার্চ ৭১-এর গণহত্যা দিবস। বাংলাদেশে সংঘটিত এ গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। ইরান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি পরিকল্পনা। পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চলবে, ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা। ১/১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে। ২৪,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা। জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় IMF-এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সংকটে পাশে থাকতে প্রতিনিধি দলের আশ্বাস। এবং ঈদের চতুর্থ দিনেও হাউসফুল, ইম্প্রেস্ট্রিয়াল ফিল্ম ও কানন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার, হলগুলোতে নারী দর্শকদের উপস্থিতি বেশি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই স্বাধীনতার ৫৫ বছর নবযাত্রায় বাংলাদেশ। এবারে ২৫শে মার্চ গণহত্যা দিবসের কয়েকদিন আগে ৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসে। ৭১-এর এদিনে অপারেশন সার্চ লাইটের নামে সহযোগীদের সাথে নিয়ে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদাররা। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন ২৫তম পর্ব। ৭১-এর ২০ মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক জান্তা ইয়াহিয়া খান সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন অপারেশন সার্চলাইটের নামে বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালানোর। এদিন গোপনে ইয়াহিয়া পালিয়ে যান পাকিস্তানে, আর যাবার আগে নির্দেশ দিয়ে যান গণহত্যা চালানোর। পৃথিবীর ইতিহাসের বর্বরতম গণহত্যা চলে এদিন। আর ৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। মার্কিন কংগ্রেসে যে প্রস্তাবগুলো গ্রহণ করতে বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ২৫ মার্চ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নৃশংসতার নিন্দা জানানো, ৭১-এ পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামায়াতে ইসলামের পক্ষ থেকে চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান। ইতিহাসের এদিনের দিকে তাকালে দেখা যায় রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা, চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অপারেশন সার্চলাইট শুরু হলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা, সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ মিলে প্রতিরোধ করে।
বিদ্রোহে চট্টগ্রামের ১৬ শহর, হালিশহর, ইপিআর ক্যাম্প এবং নৌবাহিনীর বাঙালি সদস্যরাও অংশ নেন। ৮ম বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে গ্রেফতার করেন কমান্ডিং অফিসারকে। সেই সাথে মেজর জিয়ার নির্দেশ অনুযায়ী সে রাতেই সমস্ত পাকিস্তানি অফিসারদের বন্দী করেন বাঙালি বীর সেনারা। নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম শহর ও সেনানিবাস। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ২৫শে মার্চ কাল রাতে নিহত সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। ওই বাণীতে তিনি দিনটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায় বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র ও স্বাধীনতাকামী বাঙালির উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্স সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের উপর এই সুপরিকল্পিত আক্রমণ চালানো হয়। তারেক রহমান তার বক্তব্যে সে সময়ের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এমন সুপরিকল্পিত গণহত্যা কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি তা আজও ইতিহাসের গবেষণার দাবি রাখে। তবে তিনি স্মরণ করিয়ে দেন, সেই ভয়াবহ রাতেই চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওই রিভল্ট বলে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধের ডাক দেয়, যা পরবর্তী ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা করে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত তাৎপর্য বুঝতে হলে ২৫শে মার্চের সেই গণহত্যার ইতিহাস জানা অপরিহার্য। তিনি রাষ্ট্র ও সমাজের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবার ইরান যুদ্ধের ২৬তম দিন। ইরান যুদ্ধ শেষ করতে ১৫ দফা শান্তি পরিকল্পনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ইতি টানতে এই মুহূর্তেও আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে ইরান। যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। যুদ্ধবন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষ সম্মত হলে শান্তি আলোচনার আয়োজনে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাদি মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দিন যতই যাচ্ছে ততই জটিল হচ্ছে ইরান যুদ্ধের হিসাব নিকাশ। একে অন্যের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো হামলা পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলছে। ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মিত্র ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা না করেই যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে আরও বিধ্বংসী হয়ে উঠেছেন ইরানের যোদ্ধারা। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ শেষ করতে আবারও আলোচনা চলছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারির শপথ গ্রহণ অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে দাবি করেন তিনি। যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা পরিকল্পনা পাঠানো হয়েছে জানান ট্রাম্প। যদিও ঠিক কিভাবে বা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি। এর আগে ইরানের সঙ্গে একটি বৃহত্তর সমঝোতায় পৌঁছাতে আলোচনা চলছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও তেহরান তা অস্বীকার করে। একে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়ে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ১০ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার ইসরায়েলে অন্তত ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ হাইফা এলাকার বিভিন্ন স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বাহরাইন, সৌদি আরব ও কুয়েত সহ উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন লক্ষ্যবস্তুতেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। বসে নেই যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পরদিন মঙ্গলবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়ও হামলা চালিয়েছে যৌথ বাহিনী।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আরব উপসাগরে থাকা সব মার্কিন জাহাজকে ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে দেশটির আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলগাধরকে নিয়োগ দেওয়া হয়েছে। দুপক্ষের এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানে আরও হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করলেও সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। যদিও ইরান যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের সাথে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ সংশ্লিষ্ট সব পক্ষকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান বলে এক বিবৃতিতে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে শান্তি আলোচনা আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে দুই পক্ষ সম্মত হলে শান্তি আলোচনার আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। সাদি মাহমুদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 24,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ১/১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। মঙ্গলবার বিকেলে তাকে সিএমএম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। পরাগ আজমের রিপোর্টে বিস্তারিত। ১/১১ অন্যতম কুশীলব আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। ওই সময়ে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান ছিলেন তিনি। 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয় তাকে। পরে আওয়ামী লীগ সরকারের সময় তার মেয়াদ 3 দফায় বাড়ানো হয়। 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী থেকে এমপি নির্বাচিত হন তিনি। সোমবার দিবাগত মধ্যরাতে তাকে বাড়িধারার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরকারের নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি টাকা তারা বিদেশ চাকরি নিয়ে গিয়েছিল, তাদের থেকে তারা চাঁদা হিসাবে বা বিভিন্নভাবে জোরপূর্বক তারা এগুলি গ্রহণ করে। এইভাবে তারা সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে। তদন্ত করতে গিয়ে মামা তাকে গ্রেপ্তার করে। আজকে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে। এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। শুনানির পর মাসুদউদ্দিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2007 সালের 1/11 ঘটনার অন্যতম কুশীলব প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী গ্রেফতারের পর আবারও আলোচনায় 111-এর গুরুত্বপূর্ণ কুশীলবরা এখন কে কোথায়। 1/11 কুশীলবদের বর্তমান অবস্থা ও অবস্থান নিয়ে জানাচ্ছেন মাসরুর শাকিল। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের দিন 2007 সালের 11 জানুয়ারি, যা 111 নামে পরিচিত। তখনকার সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়ে রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2009 সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে মার্কিন মূল্যকে পাড়ি জমান মঈন। যুক্তরাষ্ট্রে ভাড়া বাড়িতে নিভৃতে জীবন তার। 2012 সালে চিরবিদায় নেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। জরুরি সরকারের প্রধান হিসেবে ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। 2008 সালের সাধারণ নির্বাচনের পর দায়িত্ব শেষ হলে তিনিও যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন শিক্ষা গবেষণা কার্যক্রমে জড়িত বলে জানা গেছে। 1/11-এর সময়ে ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীও আমেরিকায় অবস্থান করছেন।
রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন, গ্রেপ্তার ও নির্যাতনে পটভূমি তৈরিতে ভূমিকার অভিযোগে সমালোচিত ডিজিএফআইয়ের সাবেক প্রধান এটিএম আমিনও অবসরে নীরবে আছেন। প্রভাবশালী স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন চট্টগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন, যার বিরুদ্ধে রয়েছে সেনা ও সিভিল প্রশাসন দিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজের আলোচিত ব্যক্তিদের চরিত্র হনন, হয়রানি ও নির্যাতন পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ। পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। শেখ হাসিনা সরকার তাকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানিয়েছিল। প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও পরে এরশাদের জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন। 2018 সালে রাতের ভোটে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মাসুদ উদ্দিন সহ 111 কুশীলবদের -2, -1, রাজনীতির পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জিয়া পরিবার। বড় ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়ে লন্ডন চলে যেতে বাধ্য হয়েছিলেন। নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কোকো। হাসিনা সরকারের সময়ে প্রবাসে কোকো মৃত্যুবরণ করেন। 111 থেকে শুরু হওয়া কারাবাস, নির্যাতন, সাজা, অন্তরীণ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনিবার্য নিয়তি করেছিল হাসিনা সরকার। 111-এর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও শেখ হাসিনা -1 বা জিয়া পরিবার রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে খালেদা জিয়াকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত অন্তরীণ রেখেছিল। কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মুক্ত মানুষ হয়ে চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। তারই সন্তান নির্যাতিত তারেক রহমান নির্বাচনে 2/3 আসনে জিতে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর দুর্দণ্ড প্রতাপশালী 111-এর কুশীলবরা দেশে বিদেশে কে কোথায় কোন নিভৃতে পলাতক জীবনযাপন করছে কেউ খবর রাখে না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় 111 কুশীলবদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে গতরাতে গ্রেপ্তার হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই সংকটে পাশে থাকার কথা জানিয়েছে IMF প্রতিনিধি দল। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে প্রথম কার্যদিবসে টানা প্রায় 11 ঘন্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:01 অফিস শুরু করে রাত 7:53 সচিবালয় ত্যাগ করেন তিনি। চকর মালিথার রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা 7 দিন ঈদের ছুটির পর সকাল 9টায় সচিবালয়ের অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF-এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। সে সময় IMF-এর ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ ছাড় সহ চলমান যুদ্ধের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন IMF প্রতিনিধিরা। এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার। ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেগুলো আছে অনেকগুলো থমকে গেছে, কারণ ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও অনেক কিছু থমকে গেছে। এগুলোকে আবার রিভাইভ করতে হবে। তো এগুলো রিভাইভ করতে গেলে যে আমাদের আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। Those are discussions we're having with the minister and the prime minister and we'll work on it further. IMF-এর পর প্রধানমন্ত্রী বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। পরে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও হলগুলোতে হাউসফুল ছিল রায়হান রাফি পরিচালিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম ও কানুন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার। নারীকেন্দ্রিক এই সিনেমাটি দেখতে হলগুলোতে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। গল্পের পাশাপাশি শিল্পীদের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। রায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত।
4টি নারী চরিত্র নিয়ে নির্মিত ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্র প্রেসার কুকার। যাই মধু আহরণে। মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় একের পর এক শো হাউসফুল যাচ্ছে ছবিটির। নারীকেন্দ্রিক ছবিটি দেখতে হলগুলোতে নারী দর্শকদের উপস্থিতি অনেক। নারীদের বাস্তবতা তুলে ধরছে, তবে ছেলেদের একটু পচাইছে। অনেক ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং নাজিফা তুষির অ্যাক্টিং এদিকটাও সুন্দর ছিল। প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা মেয়েদের স্টোরি নিয়ে বলেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। মাস্ট ওয়াচ, সবাইকে বলবো ফ্যামিলি ফ্রেন্ড সবাই দেখার জন্য। গল্পের নতুনত্ব, সাহসী প্লট, সিনেমাটোগ্রাফি ও শিল্পীদের অসাধারণ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। স্পেশালি তুষির অভিনয় খুবই ভালো ছিল, কাহিনী ভিত্তিক এবং স্টোরি অনেক ভালো ছিল, মোটামুটি এঙ্গেজিং ছিল। চরিত্রগুলোকে ধারণ করে পর্দায় উপস্থাপনে কঠোর পরিশ্রম করেছেন অভিনয় শিল্পীরা। হল ঘুরে দর্শকদের প্রশংসায় তাই উচ্ছ্বসিত নারী শিল্পীরা। রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, সেটা তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। সো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার করছি, যেখানে এই সময়টা আসলে আমার জন্য স্পেশাল। কারণ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবি প্রেসার কুকারের প্রদর্শনী চলছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার 10টি হলে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়াদি তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ রমজান মাসে 3,38,00,000-এর বেশি মুসল্লিকে ইফতার বিতরণ করেছে। মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ নির্দিষ্ট বিতরণ এলাকা তৈরি করে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে ও নিরাপদে মাসব্যাপী ইফতার বিতরণ করেছে। এ বিশাল আয়োজন সৌদি আরবের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। এবার কৃষি সংবাদ। নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে বেশি ফলন আর লাভের আশায় জেলার কৃষকরা ঝুঁকছেন এই তেল জাতীয় ফসলের দিকে। ভোজ্য তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে সূর্যমুখী এখন হয়ে উঠছে সম্ভাবনাময় বিকল্প। নন্দিতা বসের রিপোর্টে বিস্তারিত। নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচরা মাঠ জুড়ে যেন সোনালী গালিচা। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় করেন শত শত দর্শনার্থী। তরুণ তরুণীদের সেলফি, ঘোরাঘুরি আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সূর্যমুখীতে আপনার গত বছর যা করেছি এবার করতেছি, তাতে খুব লাভবান ফসল। কৃষি সম্প্রসারণের যে অফিসার সাহেবরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি এবার একটা চাষ করেছি এবং এইটা আমি যেটা করেছি এটা হচ্ছে হাইব্রিড। খরচ কম এতে এই সূর্যমুখীতে, এবং তেলও খুব ভালো, এবং 200 টাকার তেল না খাইয়ে এই সূর্যমুখী চাষ করে তেল ভাঙায় খাওয়াটাই মনে হয় বাংলাদেশের কৃষকের জন্য প্রযোজ্য। এটা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর সদর উপজেলায় 55 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 78 হেক্টরে। আমাদের উপসহকারী কৃষি অফিসাররা নিয়মিত কৃষকদের পাশে থেকে এই সূর্যমুখী চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে কারিগরি পরামর্শ সেবা দিচ্ছেন যেন তারা এই লাভজনক এবং উপকারী যে তেল এই সূর্যমুখীর আবাদ তারা বাড়াতে পারে। চলতি মৌসুমে ফলন ভালো হলে ভবিষ্যতে আরও বেশি কৃষক এই ফসলে ঝুঁকবেন, এমনটাই আশা কৃষি বিভাগের। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মাত্র 4 বছর আগে প্রায় 800 কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের এখন বেহাল দশা। উঁচু নিচু খানাখন্দে ভরা সড়কটিতে ঘটছেন নানান দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ সড়কটিতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা। শাহ আলম শাহীর রিপোর্টে বিস্তারিত। এই চিত্র দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের। উঁচু নিচু আর খালখন্দে ভরা সড়কে যেন ভোগান্তির শেষ নেই। মাত্র 4 বছর আগে মহাসড়কটি নির্মাণ শুরু করে সড়ক বিভাগ। নির্মাণের 1 বছর না পেরোতেই কার্পেটিং উঠে সড়কে দেখা দেয় খানাখন্দ।
পরে তড়িঘড়ি করে মেরামত করে দেওয়া হলেও সড়কটির এখন বেহাল দশা। ঝুঁকিপূর্ণ মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ি শুধু লাফালাফি করতেছে, উঁচু আর নিচা এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা খরচ করে রাস্তা করতেছে, এটা আসলে গুরুত্ব দেওয়া দরকার। অনুপযোগী, মানে যেভাবে রাস্তা ঝাঁকি খেতে লাগে অনেকে অ্যাক্সিডেন্ট করতেছে, লোক হতাহত হচ্ছে। এই রাস্তাতে সপ্তাহে সপ্তাহে এটা রিপেয়ারিং করা হয়। রাস্তা দিয়ে আমরা তো চলাফেরা করি, কিন্তু রাস্তায় কোনো জায়গায় ভেঙে আছে, কোনো জায়গায় একটু ভালো আছে, কোনো জায়গায় ফাটল ধরছে। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, দেখতেছিলি তো কি অবস্থা রাস্তার। এই কিছুদিন আগে ঠিক করলো, আবার মনে করেন যে গাড়ি ঘোড়া যাতে খুবই সমস্যা হতেছে। সরকারের কোটি কোটি টাকা মনে করো এভাবে নষ্ট করে ফেলাছে, দুর্বল কাজ করে মনে করো কোনো গুরুত্বই নেই। মহাসড়কটি নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। তবে সড়ক বিভাগ বলছে ভিন্ন কথা। এই প্রকল্পের যে কাজগুলো ছিল সেটার আমাদের ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন এই সড়কের আমরা অনেক জায়গাতে কিছু জায়গাতে আমরা ভারী যানবাহন চলাচলের কারণে কিছু আন্ডারেশন, কিছু রাটিংয়ের সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আমরা মেরামত খাত থেকে আমরা মেরামত করেছি। 2019 সালে 799 কোটি টাকা ব্যয়ে 99 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2021 সালের জুন মাসে। বিপুল অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ মহাসড়কটির এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে, আর এ কারণে ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। এই মহাসড়কটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই অভিযোগ তদন্ত করে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ 25শে মার্চ ৭১-এর গণহত্যা দিবস। বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। ইরান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি পরিকল্পনা। পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চলবে, ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা। ১/১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5 দিনের রিমান্ডে। 24,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা। জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় IMF-এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সংকটে পাশে থাকতে প্রতিনিধি দলের আশ্বাস। এবং ঈদের চতুর্থ দিনেও হাউসফুল, ইমপ্রেস 12 ফিল্ম ও কানন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার। হলগুলোতে নারী দর্শকদের উপস্থিতি বেশি। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।